আজ নয়তো কাল মানুষ আপনার ঠিকই মূল্য বুঝবে। যখন সে অনেক খুঁজেও আপনার মতো কাউকে পায় না, ঠিক তখনই বোঝে আপনি তার জীবনের কতটা মূল্যবান একজন মানুষ ছিলেন। যখন সে বোঝে যে আপনার মতো করে তার ছোট ছোট বিষয়গুলোকে কেউ যত্ন নিয়ে পর্যবেক্ষণ করে না, ঠিক তখনই সে আপনার মূল্য বোঝে। যখন সে দেখে যে তার অপ্রয়োজনীয় কথাগুলো আপনার মতো করে খুব আগ্রহ নিয়ে কেউ শুনছে না, তখন সে বোঝে আপনার গুরুত্ব। তখন সে দেখে যে আপনি যতটা সহজে তার চঞ্চল চাহনি, ঠোঁটের কোণে লেগে থাকা হাসি কিংবা মলিন বিষাদময় মুখ দেখে তার মন ভালো খারাপের পার্থক্য বুঝতে পারেন, অথচ ততটা সহজে আর কেউ বুঝতে পারে না। তখন সে বোঝে যে আপনি তার হৃদয়ের অনেকখানি জুড়েই ছিলেন। যে বোঝেনি, বুঝতে পারেনি, কারণ হারিয়ে ফেলার পরেই মানুষ কিন্তু বুঝতে পারে। ফুরিয়ে যাওয়া সময় আর আড়ালে জল মুছতে মুছতে নিজের গন্তব্যে বদলে ফেলা মানুষগুলো দামি কিন্তু হীরার মতোই মূল্যবান হয়। তো আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। দুদিন পর্যন্ত ভিডিও আপলোড করতে পারিনি, কারণ বৃষ্টির কারণে আমাদের এদিকে কারেন্ট ছিল না আজকে 3 দিন পর্যন্ত। তো আজকেও অনেক দিন পর ভিডিও আবার আপলোড করছি। আমার কাছে তো অনেক দিনই মনে হচ্ছে, কারণ আমাদের এদিকে একটু বৃষ্টি বাতাস হলেই কিন্তু আসলে কারেন্ট চলে যায়। তারপর কারেন্ট না থাকলে তো ওয়াইফাই লাইনটাও চলে যায়, তাই আসলে ভিডিও আপলোড করতে পারিনি। আর এই কথাগুলো বলার একটাই কারণ, আসলে শখ করে এই গাছগুলো লাগিয়েছি, আর যে কোনো কারণবশত গাছগুলো আমার তুলে ফেলা হয়েছে, এক প্রকার বলতে পারো কেটে ফেলাই হয়েছে। আমি জানি না, তাও মাঝ বরাবর কেটেছি। দেখি গাছগুলো লাগালে কিন্তু বাঁচতে পারে বা নাও বাঁচতে পারে, সেটা এখন আর আসলে বলতে পারি না। যাই হোক, তখন যদি বুঝতাম যে এই গাছগুলো আমার কেটে ফেলা হবে, তাহলে কিন্তু আমি এই জায়গায় আর লাগাতাম না। আসলে গত বছর রিমেল বন্যার কারণে কিন্তু আমাদের ঘর পানিতে তলিয়ে গেছে, তাই আগে ভাগেই আমাদের ঘরের কাজ করানো হচ্ছে। এই বর্ষার দিনে না চাইতেও কিন্তু অনেক কিছু করতে হয়, কিন্তু কি আর করা। আবার আমি চাই না যে এবছর আমাদের ঘর আবার পানিতে ভেসে যাক। আর ছোট ছোট বাচ্চা নিয়ে অনেক অসুবিধায় পড়তে হয়। গতবার আমার ছেলেটা বেঁচে ছিল, তখন ওকে নিয়ে অনেক সমস্যা, অনেক চিন্তা ভাবনায় আসলে আমার দিন পার করতে হয়েছে। আর অনেকটা আমার খুবই কষ্ট হয়েছে, খারাপ লাগছে। আমার নিজের কথা আমি ভাবি না, কিন্তু আমার ছেলে মেয়েদের কথা আমার খুবই খারাপ লাগে, যেহেতু ওরা ছোট ছোট মানুষ, ওরা সাঁতার জানে না, কিছুই জানে না। আমাদের মনে করো ঘরের মধ্যে পানি চলে এসেছে, একদম খাট ছোঁয়া ছোঁয়া, শুধু বিছানাটা বাকি ছিল ভেজার। এছাড়া কিন্তু সব কিছুই কিন্তু আমার ফার্নিচার যাই আছে কম বেশি সেগুলো কিন্তু ভিজে টইটুম্বুর হয়েছে। আর দেখো, এখন কিন্তু এই ড্রামগুলোতে আমি বৃষ্টির পানি জমিয়ে রেখেছিলাম, তাও কিন্তু ফেলে দেওয়া হয়েছে। আর এই ঘর কিন্তু আমরা উপরে জাগানোর চেষ্টা করছি, আর এই মিস্ত্রি কিন্তু জগ দিয়ে জাগাচ্ছে, মানে এগুলোকে তাদের ভাষায় আমরা জগ বলি, তারা যেটা বলে সেটাই আমরা বলতেছি। তো এখানে কিন্তু ইট আনা হয়েছে, আর ইট দিয়ে কিন্তু এভাবে জগ দিয়ে তারপর কিন্তু তারা ঘরটা জাগাবে, মানে অনেকটা উপরে তুলবে। প্রায় 3 হাতের মতো, আমরা 3 হাত 3.5 হাতের মতো কিন্তু আমরা উপরে ঘরটা একদম একটু উঁচু করব, যাতে পানি আসলেও কিন্তু আমাদের ঘর যেন পানিতে না তলিয়ে যায়। তাই এবছর আগে ভাই আমরা সব কিছুর মানে সমাধান করে রাখছি। যাই হোক, আল্লাহ চাইলে তো এর থেকে বেশিও পানি উঠতে পারে। আবার তাই একটু সচেতন হলাম, কারণ ছোট ছোট বাচ্চা নিয়ে কোথায় বা যাব। আর আমাদের এদিকে একটু জোয়ারের পানি আসলেই বাড়ির ভেতরে ঢুকে যায়, কিন্তু আমাদের বাড়িটা এখানে যাদের যাদের বাড়ি আছে তাদের থেকে একটু উঁচু করা আছে, কারণ মাটি ফেলে অনেকটাই উঁচু করা হয়েছে। আগে ড্রেজার দিয়ে তারপর বালু দিয়ে এই জায়গাগুলো ভরানো হয়েছে। আসলে অনেক টাকার ব্যবধান আর অনেক টাকা খরচা হয়ে গেছে এই জায়গাটা রাখার কারণে। আর হুট করে কিন্তু এই জায়গাটা আমরা রেখেছিলাম, কারণ আমার ছোট বাচ্চা আগে যেখানে ছিলাম সেখানে কিন্তু আমার অসুস্থ বাচ্চা, সেটা তো তোমরা কম বেশি সবাই জানতে। তো অসুস্থ বাচ্চা নিয়ে অনেকটা মানে সমস্যা হতো বাথরুম গোসলখানার কারণে, তো সেই জন্যই এই জায়গাটা রাখা। তো হুট করে এরকমের একটা বড় সড়ো মানে মাপ নেই যোগ নেই, কী কারণে এত বড় ঘর তৈরি করছে সেটাও জানি না। আর ঘর যেহেতু তৈরি করেছে কিন্তু আগামাথা কিছুই নেই, তাই ভাবলাম এখন যেহেতু একটু ঘরের সামনে একটু বারান্দা দেব, তো আগে ভাগে একটু মাপজোপ নিয়ে তারপর কিন্তু বারান্দা দেব। তো আমি চাই সবসময় যাই হোক একটু ফ্লোর টুলোর করে তারপর যদি ঘরটা তোলা হয়, যদিও পানি ওঠে তাও কিন্তু ধুয়ে মুছে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায়। কিন্তু কাঠের ঘরে যদিও এরকমের পানিতে তলিয়ে যায়, তারপর আমার যে ফার্নিচারগুলো আছে সেগুলো ভেজে পুড়ে একাকার হয়ে যায়, বার্নিশগুলো নষ্ট হয়ে যায়। তাই আগে ভাগেই একটু সচেতনভাবে আগেই প্রস্তুতি নিয়ে রাখছি, যাতে একটু আল্লাহ তাআলা সেভ রাখে। তার জন্য তো মিস্ত্রিদের জন্য একটু খাবারের আয়োজন করলাম। তো 4 জন মিস্ত্রি,
2-3 বেলা একটু খাবার দিতে হয়, হালকা নাস্তা পানি। তো সেটার জন্য একটু আয়োজন করলাম। এখানে আমি একটু ট্যাং গুলি নেব, তো ট্যাং ছিল না, তাই তোমাদের ভাই এক প্যাকেট ট্যাং নিয়ে এসেছে, তো সেটাই একটু বয়ামে ঢেলে রাখছি, কারণ বাতাসে ট্যাংগুলো দলা পেকিয়ে যাবে তার জন্য। তো ঘর ভাঙলে তো তোমরা বুঝতেই পারো যে বাড়ি ঘরের অবস্থা কীরকমের হয় বা না হয়, আমার বেলায় ঠিক সেরকমের। তো এখানে বালু এনে তোমাদের ভাই অনেক সুন্দর করে ঢুকে রেখেছে, জানি বৃষ্টির পানিতে বালুগুলো ধুয়ে না যায়। আর এখানে কিন্তু কাঠ মানে করে কেটে তারপর কিন্তু রাখা হয়েছে। আর এই কাঠ দিয়ে কিন্তু ঘরের যেখানে প্রয়োজন সেখানে কিন্তু এই কাঠগুলো লাগানো হবে। আর আমার সবচেয়ে কষ্ট হচ্ছে, আমার কি সুন্দর আসলে পেঁপে গাছগুলো সবে মাত্র পেঁপে ধরছে, আর সেই গাছগুলো এভাবে কেটে ফেলা হয়েছে। আমার খুবই খারাপ লাগছে, মনটাও খুব খারাপ হয়ে গেছে। আসলে যারা গাছপ্রেমী তারাই অবশ্য বুঝবো যে একটা গাছের প্রতি একটা মানুষের কতটা ভালোবাসা, কতটা মায়া, প্রায় সন্তানের মতোই ওদেরকেও মনে করো যত্ন দিয়ে ছোটোবেলা থেকে যখন লাগায় যে একটা চারা গাছ, তখন কিন্তু একদম বাচ্চাদের মতো করেই ওদেরকে বড় করা হয়। আসলে খুবই খারাপ লাগে। এই পাশের গাছ 3টে এখনো আছে, তাও একটা গাছ ভালো না, মানে ফলন হবেই না, মনে করো সরা পেঁপে না যেন কি বলে সেই গাছ হয়েছে। তো এই গাছটা কেটে ফেলবো। শুধু 2টে গাছ আছে, দুটো কিন্তু কাটা লাগে কিনা সেটাও জানি না, যখন আমাদের সামনের বারান্দা দেওয়া হবে। আর এই তো দেখতেই পাচ্ছ তাদেরকে একটু খাবার দিলাম, তো তারা খাচ্ছে আর একটু রেস্টও নিচ্ছে, তো সেই পাকে একটু তাদেরকেও দেখিয়ে দিলাম। আর তারা কিন্তু ওই খাবারে হয়নি, তাই আবারও বলতেছে আমাদের আরও কিছু খাবার লাগবে। তো এখানে মুড়ি আর চানাচুর মেখে দিলাম, সেটাও তারা খাচ্ছে। আর আমি এই ফাঁকে আবার ভাতও বসিয়ে দিলাম। আসলে দেখতেই পাচ্ছ যে কতটা আসলে অগোছালোভাবে সব কিছু পড়ে আছে, কিন্তু খাবার দাবারেরও তো আয়োজন করতে হবে, তা না হলে পেটেই বা কী দেব। কথায় আছে আসলে পেটে দিলে তারপরই বা পেটে সয়। আর সেটাই কিন্তু আসলে মানুষ কিন্তু পেটের তাড়নায় কিন্তু অনেক কিছু করতে হয়। যদি খাবারই না খেয়ে যদি শক্তি না করতে পারি তাহলে কাজ করব বা কিসে। তাই আসলে ভাত রান্না করতেছি, আর দেখতেই পাচ্ছ কতটা অগোছালোভাবে রান্না বান্না করতেছি। কিছুই করার নেই, একটুখানি দুপুরের আয়োজনটা করতে পারি। তাও মিস্ত্রিদের ভাত আমি রান্না করব না, কারণ তাদের 4জন মানুষের রান্না বান্না করতে আমার অনেকটাই দেরি হয়ে যাবে। আর নিজস্ব তো অনেক কাজকর্ম আছে, আবার ঘরের ভিতরে কাজকর্ম আছে, এগুলো একটু গোছাতে হয়। তাই ভাবলাম আগে ভাগেই নিজেদের খাবারটুকু একটু তৈরি করে ফেলি, তা না হলে অনেকটা সমস্যায় পড়তে হবে। আবার আকাশের তেমন মানে ভাবও ভালো না, যখন তখন বৃষ্টি হতে পারে যেহেতু বর্ষাকাল। আর ফ্রিজে তেমন কিছু ছিল না, ছিল শুধু এই কই মাছগুলো। তো আমাদের দেশি কই, তার জন্য একটু ছোট ছোট সাইজের, তো ভাবলাম একটু ভেজে তারপর কিন্তু ভুনা করি। আর এখন কিন্তু বর্ষাকাল, আর বর্ষাকালে এরকমের কই মাছ আমাদের এদিকে ওঠে। তো তোমাদের ভাই আরও কিছু নিয়ে এসেছিল, তো সেগুলো থেকেই কয়েকটা রেখে দিয়েছিলাম। তো ভাবলাম আমরা তেমন মানুষ না, শুধু 3জন মানুষ, তো 3জনের এই কয় পিস কিন্তু হয়ে যাবে। তার জন্য বললাম যে আজকে আর তেমন কিছু রান্না করব না, যা আছে তাই রান্না করব, কারণ এখন কিন্তু মাছ টাছ আনলে কিন্তু কেটে নিতে অনেকটা সময়ের দরকার হবে। তাই ভাবলাম যা আছে তাই আসলে রান্না করি। আর আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই বর্ষাকালে এমন একটা নাজেহাল অবস্থা, আমি মানা করছিলাম তোমাদের ভাইয়াকে, কিন্তু সে বলল যে বৃষ্টি বাদল হবে না, কিন্তু দেখো কতটা বৃষ্টি হচ্ছে। আর এই ভিডিওটা কিন্তু একটু আগেরই করা ছিল, আমি ভয়েস দিয়ে তারপর কিন্তু আপলোড করেছি। আর 2 দিন আমাদের কাজ কিন্তু অপো ছিল, সেটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব পরে। আর মিস্ত্রি কিন্তু বৃষ্টির কারণে আসতেও পারেনি, আগেই বলেছিলাম আমাদের এখানে 3 দিন যাবত কারেন্ট নেই। আর সেটা কিন্তু এই বৃষ্টির কারণেই, কারণ একটু বৃষ্টি হলে আমাদের এই গলাচিপায় তেমন একটা কারেন্টই পাই না আমরা, কিন্তু যারা আরও গ্রামে থাকে তাদের কি অবস্থা হয় সেটা তো এখন বুঝতেই পারছি। আর একটা ছাড়া একটা জিনিস আর আরেকটা জিনিস কিন্তু একদমই অচল। আপনি কারেন্ট থাকলে কিন্তু সব কিছুই থাকবে, আর কারেন্ট না থাকলে মনে করেন পানি থাকবে না, তারপর ওয়াইফাই লাইন থাকবে না, মোবাইলে নেটওয়ার্ক সমস্যা হবে। মোবাইলে চার্জ থাকলেও কিন্তু সেটা দিয়েও কোনো কাজে আসে না, কারণ নেটওয়ার্ক না থাকলে কোনো কিছুই সম্ভব না। আসলে মানুষ একটার প্রতি আরেকটা কিন্তু একদম নির্ভরশীল, এটাই কিন্তু বাস্তব কথা। একটি ছাড়া আরেকটি কিন্তু একদমই অচল, মানুষের বেলায় ঠিক তাই। আর যাই হোক, তার জন্য আসলে ভিডিও আপলোড করতে পারিনি। আর প্রচুর বৃষ্টি বাতাস এরকমের হয়েছে, তার জন্য কারেন্ট ছিল না। তো তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় কিন্তু রান্নাবান্না মাছ ভাজা হয়ে গেছে, এখন শুধু মাছটা কষিয়ে তারপর কিন্তু একটু ঝোল দিয়ে দেব। আর রান্নাবান্না কেমন হয়েছে জানি না, যাই হোক শুধু একটু খাওয়া দাওয়া হয় আর কিছুই না। তো
বেশি কিছু রান্না করব না, ডাল চচ্চড়ি করব আর এই তো কই মাছ ভাজি করব, কারণ এরপর আবার অনেক কাজ আছে। মিস্ত্রিদের একটু নাস্তা পানি দিতে হয়, তারপরে একটু পানি দিতে হয়, তারা আবার অনেকে পান খায়, সেটাও একটু এগিয়ে দিতে হয়। আর যখনই আমাদের ঘর দোর ভাঙা হয় বা ঘরের কাজ করানো হয়, তোমাদের ভাইয়ার কাজে যায় না, সে তাদের সাথে সাথেই থাকে, কারণ আমার শরীরটাও তেমন একটা ভালো না তার জন্য। আর বরাবরই সেই কিন্তু একাই এক সময় তেমন একটা কাজ করতে হয় না, যাই হোক। আর আমি এগুলো তেমন বুঝিও না, কোন জিনিসটা কোন জায়গায় সরানো লাগে বা কোন জিনিসটা কোন জায়গায় রাখা লাগে, কোন জিনিসটা এগিয়ে দিতে হয়, তারা যদি বলে তাহলে কিন্তু আমি সেই জিনিসটা করি। এছাড়া কিন্তু তেমন একটা আমি এগুলো বুঝি না, ঘরের কাজকর্মগুলো সেরকমের যে ঘর ভাঙার পর যে এইগুলো করা হয় সেগুলো তেমন একটা বুঝি না। তাই তোমাদের ভাইয়া বাড়িতে থাকে, কোথাও তেমন যায় না, কাজকর্ম একদম শেষ হবে তারপর। আর দেখতেই পাচ্ছ আমার পাকঘরটা পর্যন্ত ভেঙে ফেলা হয়েছে এই বর্ষাকালে। এগুলো এখন আর আমার মনে হয় না যে সহ্য হয়, কারণ যদিও যে মানে শীতের মৌসুমে যদি করতো, যেমন খরার দিনে, তো বুঝলাম আমরা তখন কাজ ধরেছি, তখন মনে করছিলাম যে বৃষ্টি তেমন হবে না, তার জন্য কিন্তু কাজটা ধরেছি। আর এখন কিন্তু আসলে নাজেহাল অবস্থা। যাই হোক, এই যে এই ঘরটা দেখতে পাচ্ছ, এটাতে কিন্তু আমরা লাকড়ি রাখি, অপ্রয়োজনীয় জিনিসগুলো সে মানে এই ঘরটার মধ্যে রাখা হয়। যেমন মানুষে বলে না স্টোর রুম, তো আমাদের স্টোর রুম মনে করো এটা, আমাদের অবশ্যই স্টোর রুম নেই। আমরা মধ্যবিত্ত মানুষ, সাধারণত সামনে একটা ছোটোখাটো এরকমের ঘর উঠিয়ে তারপর কিন্তু এখানে লাকড়ি টাকড়ি রাখি, কারণ রান্না করার জন্য আমাদের ঘরের ভেতর তেমন জায়গা নেই। তো এই রান্না বান্না করার জন্য তো লাকড়ি রাখতেই হবে। তারপর যে কোনো অপ্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো আমরা বাহিরের এই ছোট্ট করেই রাখি, যেমন চুলা বলো, কাঠ বলো, তারপর লাকড়ি বলো। এই যে কয়েকটা বস্তা আছে, এগুলোতে কিন্তু ইট ভাঙা মানে যে খোয়া বলে সেগুলো রাখা আছে, বালু রাখা আছে, মানে কাজ করানোর জন্য, যেগুলো এগুলো তো আর ঘরে ওঠানো সম্ভব না। তার জন্য তো মাছ রান্না করা হয়ে গেছে। সব কিছু তো আর ক্যামেরায় দেখানো হয় না, অফ ক্যামেরায় অনেক কিছু করতে হয়। আর এখন কিন্তু ডাল চচ্চড়িটাও বসিয়ে দেব। আর যদি ভিডিও তোমাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, আশা করি সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর ছোট বোন হিসেবে তোমরা আমার পাশে থাকবে, কারণ তোমরা যদি ভালোবাসা না দাও তাহলে সামনের দিকে ভালোভাবে এগিয়ে যেতে পারবো না। আর যারা যারা ভালোবেসে আমার ভিডিও দেখো তাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। আর আমি বরাবরই যে কোনো তরকারিতে একটু বোম্বাই মরিচ দিতে বেশি পছন্দ করি, কারণ আমার কাছে কাঁচা মরিচের থেকেও বোম্বাই মরিচ খেতে অনেক বেশি ভালো লাগে, কারণ দুটো জিনিসই পাওয়া যায়। এক নম্বর একটা হলো ভালো একটা সুঘ্রাণ পাওয়া যায়, আর একটা হলো ঝাল। তো ঝালের জন্য আসলে আমি দুটোই মানে ব্যবহার করি, কারণ এক জিনিস যদি দুটো পাওয়া যায়, মানে এক জিনিসের ভেতরে যদি দুই ফ্লেভার পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। একটা হলো সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়, আর দ্বিতীয় হলো ঝাল। তো সেজন্য আমার বোম্বাই মরিচটা খুবই পছন্দের। আর আমার ফ্রিজে সবসময় এরকমের বোম্বাই মরিচ আনানো থাকে, কম আর বেশি।